ঈদ মোবারক 10 বার বলবেন, কয়বার চিল্লায় বলেন ঈদ মোবারক 10 বার কমেন্টে লিখতে থাকেন, কারণ খুশির খবর আজকে সারা দিন জুড়ে। বিশেষ করে থাকে না যে সঙ্গ দোষে লোহা বাসে, তবে এই দোষটা আসলে গুণে পরিণত হয়ে গেছে। এটাই নিয়ম। একটা বাহু যদি এরকম ভাবে আসে, দ্বিতীয় বাহুটার মধ্যে একটা ভাব চলে আসে, এরকম নাকি একটা টান টান শরীরে উত্তেজনা তৈরি হয়। আপাতত আমরা খুশিটা এনজয় করতে চাই। পুরো পাওয়ারটা এখন হাতে নিয়ে নিবে ডক্টর ইউনূস। গত 15 মাস ডক্টর ইউনূস স্যার শুধু আপনাদের কথা শুনছে, আপনাদের কথা শুনে গেছে। এখন উনার কথা শুনতে হবে। উনি যা বলবে তাই হবে, উনি যা বলবে তাই করতে হবে। এবার বুঝে নিয়েন ভাই, ডর দেখায় লাভ নাই, ভয় দেখায় লাভ নাই। উনি যেসব কথা দিয়েছে আমাদেরকে, সেই কথাগুলো উনি রক্ষা করবেই ইনশাআল্লাহ। আর কোনো উপায় না পেয়ে অবশেষে সরকার কঠিন পদক্ষেপ নিল। ইটস ভেরি টাফ পদক্ষেপ। সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন দর্শক, নানা নাটকীয়তার পর অবশেষে ইসকন নামের একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশ চেষ্টা করতেছে ঘুরে দাঁড়ানো, চীনের সঙ্গে চুক্তি, পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সমঝোতা স্মারক এবং তুরস্কের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির কাজ চলতেছে, এবং সেই অনুযায়ী তুরস্ক থেকে অনেক সামরিক সরঞ্জাম, তারপরে ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি সংগ্রহ করতেছে। দর্শক, রাজনীতিতে সুখবরের আভাস। গত 24 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, অকল্পনীয় ঘটনা ঘটে গেছে, যেটা কি কল্পনা করতে পারিনি। এখন সেটা বাস্তব হচ্ছে। পরপর দুইটা ঘটনা। কি দুইটা ঘটনা যেটা যুগান্তকারী, ঐতিহাসিক, অকল্পনীয়? একটি ব্রেকিং নিউজ দর্শক, এই জুলাই গণহত্যার দায় এটা যে আওয়ামী লীগের, এটা যে হাসিনা সরকারের, এটা আবারও স্বীকার করে নিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। দেরিতে হলেও তার সুমতি হল। যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশ প্রসঙ্গে আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের দমনপীড়ন ছিল ভুল। তবে একই সঙ্গে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে দেশকে আবার অস্থিতিশীল হওয়ার হুমকি দিয়েছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। সেখান থেকেই দেশকে অস্থিতিশীল করতে একের পর এক চক্রান্ত করে যাচ্ছেন এসব পলাতক নেতা। দিল্লি প্রেসক্রিপশনে কলকাতার অলিতে গলিতে চলছে এসব ষড়যন্ত্র সভা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতের পরামর্শে দেশ চালাচ্ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ এমপির স্বীকারোক্তি, এবার ভয়াবহভাবে ফেসে গেলেন শেখ হাসিনা। হাসিনার জন্য প্রস্তুত করা হচ্ছে ফাঁসির দড়ি। এদিকে অবশেষে জুলাই গণহত্যার দায় স্বীকার করে নিলেন সজীব ওয়াজেদ জয়। নিজের দল ও মা শেখ হাসিনাকে নিয়ে জয়ের চাঞ্চল্যকর মন্তব্য। ভুল স্বীকার করেও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত জয়ের। অপরদিকে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের নিয়ে জামায়াত বিএনপির মধ্যে তোলপাড়। কি ঘটছে পর্দার আড়ালে? অবশেষে বেরিয়ে এলো সকল গোপন তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। সেখান থেকেই দেশকে অস্থিতিশীল করতে একের পর এক চক্রান্ত করে যাচ্ছেন এসব পলাতক নেতা। দিল্লি প্রেসক্রিপশনে কলকাতার অলিতে গলিতে চলছে এসব ষড়যন্ত্র সভা। সবশেষ অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে আবারও নতুন এক চক্র আয়োজনের পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানা যায়, এবারের ষড়যন্ত্র চক্রের নেতৃত্ব দেবেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানা যায়, কলকাতার নিউ টাউনে শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ চা চক্র অনুষ্ঠিত হতে চলেছে। এরই মধ্যে এই চা চক্র ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। টাঙ্গাইল 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির এর সঙ্গে ফোন আলাপের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে আসে। নিউ টাউনে অবস্থানরত মনির জানান, এই চা চক্র থেকে চূড়ান্ত হবে আগামী মাসে নিউ টাউন থেকে আওয়ামী লীগ কি ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেবে। আলাপচারিতায় তাকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে। দেশের অরাজক পরিস্থিতির উল্লেখ করে মনির স্পষ্ট ভাষায় শীঘ্রই আমরা ফিরব বলে কার্যত হুমকি দিয়েছেন। আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করেন, ভারতের সহায়তায় দেশে অনেক কিছু গড়া হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অগ্রগতি ব্যাহত করে সব শেষ করে দিয়েছেন। নেতৃত্বের নির্দেশের অপেক্ষা মনির নিশ্চিত করেন যে ওবায়দুল কাদেরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে এবং তিনি আপাতত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও দলীয় হাইকমান্ডের সংকেত পেলেই বড় কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে নিউ টাউন থেকে বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলোর নেপথ্যে আওয়ামী লীগের কোনো ভূমিকা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মনির সতর্ক অবস্থানে ছিলেন। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, তবে তিনি হুঁশিয়ারি দেন হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এভাবেই। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশের বর্তমান সহিংসতা ও রাজনৈতিক অচলাবস্থার মাঝখানে নিউটাউনের এই চাচক্র দৌড় নিয়ন্ত্রিত কোনো রাজনৈতিক খেলার প্রস্তুতি কিনা সে প্রশ্নই এখন সবার মুখে মুখে। একটি ব্রেকিং নিউজ দর্শক, এই জুলাই গণহত্যার দায় এটা যে আওয়ামী লীগের, এটা যে হাসিনা সরকারের, এটা আবারও স্বীকার করে নিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। দেরিতে হলেও তার সুমতি হলো। এতদিন হাসিনা বলেছেন এগুলো ইউনূসের জঙ্গিরা করেছে, আবার অনেকে বলেছেন এগুলো মেটিকুলাস ডিজাইন, জঙ্গিরা করেছে, পুলিশ 7.62 রাইফেল ব্যবহার করে না। অথচ আমরা দেখেছি ঝাঁকে ঝাঁকে পুলিশ এই 7.62 সেমি অটোমেটিক চাইনিজ সাবমেশিন গান ব্যবহার করে মানুষ মারছে। কত মিথ্যা কথা, কত গুজব। শেষ পর্যন্ত সজীব ওয়াজেদ জয় স্বীকার করে নিলেন যে এই জুলাই গণহত্যার জন্য তারাই দায়ী, তার দল দায়ী এবং পার্টিকুলারলি তার মা দায়ী। এগুলো স্বীকার না করে তো কোনো উপায় নেই। এত কিছু, এত জাতিসংঘের রিপোর্ট, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, আর বিভিন্ন জায়গার বিভিন্ন রিপোর্টে সবকিছুতেই প্রমাণিত হয় যে এগুলো আসলে আওয়ামী লীগ ঘটিয়েছে এবং এগুলো হয়েছে শেখ হাসিনার নির্দেশে। এবং অনেকে হয়তো অনেক কথা বলবেন যে ভাই জয়ের তো কথা ঠিক নেই। এটাও ঠিক আছে। যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর জয় বলেছিল যে আমি আমার ফ্যামিলি, আমরা আর আপনাদের সুখ দুঃখের ভিতরে নাই। তারপরে দিন বললো আমার মা রাজনীতি করবে না, আবার তারপরে বললো তার মা আবার বাংলাদেশে আসবে। এরকম বিভিন্ন সময় কথা বলেছে, সেটা সত্য। বাট আমার মনে হয় যে এবার তিনি যে কথাটা বলেছেন যে এই তাদের এই ভুলের কারণেই আসলে এই জুলাই গণহত্যা এবং এই জুলাই গণহত্যার জন্য তারাই দায়ী, এটা বলেছেন। কোথায় বলেছেন? বলেছেন বার্তা সংস্থা এপি কে। এবং দর্শক, বার্তা সংস্থা এপি এই নিউজটা ইংলিশে লিখেছে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল গণমাধ্যম, তো সেটা থেকে অনুবাদ করেছে আবার চ্যানেল আই। তো আমি ওই চ্যানেল আই এর অনুবাদকৃত অংশটা আপনাদেরকে পড়ে শোনাই। চ্যানেল আই হেডলাইন দিয়েছে, জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল। খেয়াল রাখবেন, জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল। কে বলেছেন? সজীব ওয়াজেদ জয়। জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর শেখ হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এক মন্তব্য করেন। শেখ হাসিনা সরকারের কিছু ভুলের কথা স্বীকার করে জয় বলেন যে জাতিসংঘ প্রতিবেদনে 1400 জন নিহত হওয়ার কথা বলা হয়েছে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা 800 জন নিহতের কথা বলেছে। দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থীরা লাভবান হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনূস কারসাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করতেছেন। জয় বলেন, নির্বাচনে কোনো দলকে বাধা দেওয়া হলে তা হবে একটি প্রহসন নির্বাচন এবং সেই নির্বাচন কেউ মেনে নেবে না, এটা বিশ্বে গ্রহণযোগ্য হবে না। জয় আরো বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে। জয় বলেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং নির্বাচনকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ ও সুষ্ঠু করতে হবে। তো এগুলো আপনার মা করে নাই কেন 15 বছর? জয়ের মতে এখন যা ঘটছে তা আসলে আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার একটা অপচেষ্টা এবং এটি ন্যায় বিচারের ছদ্মবেশে রাজনৈতিক কারসাজি। জয় বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া হলে নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নিবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দেবে না। দেখা যাক দেয় কি না দেয়। মানে জয়ের কথা হচ্ছে যে এই নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নিবে না। এখন এই যে আপনার আমার যে ভুয়া নির্বাচন 14, 18, 24 এগুলো তো দেশের জনগণ মানে নেই, তাতে আপনাদের কি আইসে গেছে? এখন জনগণ মানে নিবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দিবে না। ভালো কথা, দেখি না। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের নিয়ে বিএনপি জামাতের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। দর্শক, নাম পরিচয় সহ উপদেষ্টাদের ডিটেইলস এবার সামনে আসছে। কোন উপদেষ্টা বিএনপি পন্থী, কোন উপদেষ্টা জামাত পন্থী, এগুলো বিএনপি এবার লিস্ট করেছে। জামাত এখনো বলছে না, কিন্তু জামাতের কাছে লিস্ট আছে। তো দর্শক, এই আলোচনায় কিছু এক্সক্লুসিভ তথ্য থাকবে যে আপনারা তো জামাতপন্থী উপদেষ্টা বলতে কাউকে দেখেন না। এই সরকারে জামাতপন্থী উপদেষ্টা আবার কে? বিএনপি পন্থী উপদেষ্টা, যেমন আসিফ নজরুল সরাসরি বিএনপি না হয়ে বিএনপির দালালি করছে। সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপি পন্থী উপদেষ্টা, এটা সবাই জানেন। পররাষ্ট্র উপদেষ্টা শ্রী শ্রী তৌহিদ প্রভুবাদ বিএনপি পন্থী উপদেষ্টা, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাও বিএনপি পন্থী উপদেষ্টা, এটা তো ওপেন। কিন্তু জামাতপন্থী উপদেষ্টাকে
একজন হুজুর আছে এই উপদেষ্টা পরিষদে, ধর্ম উপদেষ্টা, তিনি আবার চর্ম নাই, তিনি জামাত না, ডক্টর আফামা খালিদ, কিন্তু জামাতপন্থী কে? এটা বিএনপি তালিকা লিস্ট করেছে, সেই লিস্ট আমাদের কাছে এসেছে। মজার বিষয় ওইটাই, ওই যে আমরা আগে বলেছি, আসলে অরিজিনাল জামাত যে উপদেষ্টা পরিষদে নেই কিন্তু প্রশাসনের, তাকে বিএনপি চিহ্নিত করতে পারবে না। অরিজিনাল জামাত যে, সে খুব চালাক, তাকে ধরার কিংবা সরানোর কোনো উপায় নেই। তাহলে বিএনপি কি করে? যে লোক সৎ, ঘুষ খায় না, নামাজ পড়ে, দাড়ি রাখে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাকে জামাত ট্যাগ দেয় বিএনপি। তো উপদেষ্টা পরিষদে জামাতপন্থী উপদেষ্টাদের তালিকা করতে যে বিএনপি এই কাজটাই করেছে। আসলে জামাতপন্থী উপদেষ্টারাই, কিন্তু এই উপদেষ্টা পরিষদে যিনি একদম সৎ, তাকে বলছে জামাত। এই উপদেষ্টা পরিষদের মধ্যে যিনি সবচেয়ে সফল, তাকে বলছে জামাত। অতএব বিএনপি সততার শত্রু, বিএনপি দুর্নীতি প্রবণ, সৎযোগ্য অফিসারদের শত্রু, বিএনপি দলীয়করণের পক্ষে। আপনি চিন্তা করেছেন এটা কতটা নৃশংস এবং অমানবিক? সৎ ব্যক্তিকে জামাত ট্যাগ দেয়। আমি প্রথমে বলি, ফাজুল কবির খান মাননীয় উপদেষ্টা, যিনি সড়ক থেকে শুরু করে আরো নানান কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে, এই ফাজুল কবির সাহেব তিনি এমন উপদেষ্টা যিনি চ্যালেঞ্জ করে বলেছেন যে কোনো দুর্নীতি তার মাধ্যমে বা তার প্রশ্রয় হয় না, এক পয়সা দুর্নীতি কেউ দেখাতে পারবে না। যিনি বিদেশে যান, যার জামা কাপড় এখন পর্যন্ত ভালো না, জুতা ফেটে গেছে, নিজের ব্যাগ নিজে নিয়ে বিদেশ সফরে যান, এবং তিনি প্রশংসায় ভাসেন, তিনি মেট্রো রেলে চলেন একা একা। এরকম উপদেষ্টা বাংলাদেশে বিরল। এবং সড়ক বা সেতু উদ্বোধন করেন, তার নিজের নাম দেওয়া হয়েছে, তিনি বলছেন এটা কি আমার বাপের টাকায় যে আমার নাম দেওয়া হবে? এরকম একজন মহান উপদেষ্টা এই উপদেষ্টা পরিষদে নাই, তাকে জামাত ট্যাগ দিচ্ছে বিএনপি, যে এই জামাত, এই বিএনপির সাথে নাকি বিমাতা সুলভ আচরণ করে। কারণ কি? সে জামাত। এই হচ্ছে বিএনপির অবস্থা দর্শক। সৎ কাউকে দেখলেই তাকে জামাত বানিয়ে দেয়া, এটা বিধ্বংসী। তো দর্শক, এ বিষয়ে বিএনপি জামাতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা, এ বিষয়ে একটা রিপোর্ট হয়েছে। তো জামাত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলেনি, তবে ওই যে বললাম, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা, এটা। আর বিএনপি এখন মজার বিষয়, বিতর্কিত উপদেষ্টাদের মধ্যে হঠাৎ করে আসিফ মাহমুদের কথা বলছে না, কারণ এনসিপির সাথে এখন জোটের আসন ভাগাভাগির আলোচনা চলছে, এই কারণে আসিফ মাহমুদ দুধের ধোয়া। তাহলে বিএনপি বিতর্কিত বলা বা এগুলো কি আসলে দলীয়করণ? বিএনপি আসলে সুন্দরভাবে নিরপেক্ষভাবে সরকার চলুক এটা চায় না। এটা চাইলে এনসিপির সাথে জোট হোক বা না হোক, এনসিপির উপদেষ্টাদের বিরুদ্ধে বলতো, তাদের পদত্যাগ চাইতো, কিন্তু তাদের সাথে জোট হচ্ছে, এই কারণে তাদের নাম নাই তালিকায়। আর ফাজুল কবির খানের মতো একদম পিওর সৎ, একমাত্র সৎ উপদেষ্টা, নিশ্চিত চোখ বুঝে যাকে গ্যারান্টি দেওয়া যায় সততার, তাকে জামাত সন্দেহ করছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলছে বর্তমান প্রভাবশালী দলগুলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে বিএনপি সুনির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে। কার বিরুদ্ধে? তার মধ্যে একজন ফাজুল কবির খান। সেই সাক্ষাতের পরদিন জামাত ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে দেখা করে কিছু উপদেষ্টাদের ব্যাপারে আপত্তি জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতারাও তাদের অভিযোগ জানিয়েছে। বিতর্কিত উপদেষ্টা কারা, কেন দলগুলো এমন অভিযোগ তুলছে, এসব প্রশ্ন আলোচনার কেন্দ্রে রয়েছে। বিএনপি, জামাত, এনসিপি নেতারা অনেকদিন ধরেই কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক অভিযোগ করে আসছেন। তারা কখনো তাদের চোখে নিরপেক্ষ নয় বা বিতর্কিত এমন উপদেষ্টার নাম প্রকাশ করেননি। তাদের অভিযোগও অবশ্য কোনো নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে নয়। তবে দলগুলো প্রতিপক্ষ দলকে জড়িয়ে এই অভিযোগ তুলছে। বিএনপির অভিযোগ কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। বিশেষ দল বলতে জামাতের দিকে ইঙ্গিত করেছে। সেই বিশেষ দলের পক্ষে কোন উপদেষ্টা? ওই যে ফাজুল কবির খান। আশ্চর্য হচ্ছেন না যে বিএনপি কতটা অপদার্থ চিন্তা করছেন? জামাত সম্পৃক্ততার কোনো অভিযোগ নাই, কিন্তু সৎ লোক, ভালো উপদেষ্টা, সেরা জুতো পরেন, নিজের সুটকেস নিজে টানেন, সে জিয়াউর রহমানের মতো আদর্শিক, তাকে জামাত ত্যাগ দিয়ে বসে আছে। জামাত একইভাবে বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করে আসে। বর্তমানে এনসিপির অভিযোগ বিএনপি ও জামাতকে টার্গেট করে। তাদের বক্তব্য হচ্ছে জনপ্রশাসনে বদলি পদায়নে বড় দলগুলো ভাগ বাটোয়ারা উপদেষ্টা পরিষদের ভিতর থেকে সহায়তা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রভাবশালী তিনটি দল কিছু উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্ন, তাদের অভিযোগ এখন হাজির হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টাকে মানে এই জায়গাটা অ্যাটলিস্ট ঠিক আছে। বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টা কারা? এই
প্যারাগ্রাফটা আমরা একটু দেখি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার দেখা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে। সেই বৈঠকে তারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিএনপির অভিযোগ, প্রশাসনে ও পুলিশের বদলি পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলামের পক্ষে কাজ করছেন এই উপদেষ্টারা। প্রশাসনের রদবদল ও প্রদানের জন্য জনপ্রশাসন সম্পর্কিত ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। এতে 4 জন উপদেষ্টা ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছে। বিএনপি নেতারা বলছেন এই ক্যাবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছে তারা, মানে পুরো প্রশাসন নিয়েই তাদের আপত্তি কার্যত। দলটির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছিলেন তাদের একাধিক সূত্রে জানা গেছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। বিএনপি সেই বিতর্কিতদের তালিকায় 1 নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। এই সৎ লোক বিএনপির চোখে পড়েছে। এজন্য সৎ লোকদের স্থান বিএনপির কাছে নাই। আপনি সৎ, বিএনপি ক্ষমতায়, আপনার চাকরি থাকবে না, আপনার দালালি করতে হবে, এদেরকে চাঁদাবাজি করার সুযোগ দিতে হবে। এটা দিবেন না, আপনাকে জামাত ট্যাগ দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তিনি প্রশাসন রদবদল ক্যাবিনেট কমিটিতে রয়েছেন। এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছেন। তিনিও সৎ, এটি কারণ আসলে তিনিও জামাতের সাথে সম্পৃক্ত নয়। প্রমাণ কি তারা জামাতের সাথে সম্পৃক্ত? কোনো প্রমাণ দিতে পারবেন না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাক চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। ওই মন্ত্রণালয় উপদেষ্টার পরেই মির্জা চৌধুরীর অবস্থান। বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদাবাক চৌধুরীর বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতমূলক অভিযোগ দিয়েছে। কোন উপদেষ্টা রাজনৈতিক বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, এই অভিযোগ বিএনপি জানিয়েছে। এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা মাহফুজ আসিফ তাদের নিয়ে একসময় অভিযোগ ছিল, এখন একটু তাদের নিয়ে সব। যাই হোক দর্শক, উপদেষ্টাদের মধ্যে প্রধান অভিযোগটা মূলত ফাজুল কবির খানের মতো একজন সৎ লোক, মানে যিনি সবচাইতে সৎ, তিনি বিএনপি টার্গেটে পরিণত হয়েছে। এদিকে নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান, শিগগিরই তারিখ জানালেন সালাউদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানী গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই নির্ধারিত তারিখটি সবাই জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটি তিনি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন। কোন আসন থেকে প্রার্থী হবেন তা পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা। আমরা অবশ্যই চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুক।